আসসালামু আলাইকুম। আমি আনিস, ইতালি থেকে। তো আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো হয়তো আপনারা জানেন যে আমি কিছুদিন আগে ইতালিতে প্রবেশ করেছি। তো হয়তো গত ভিডিওতে বলছি। তো কয়দিন আর কি অস্থায়ী ক্যাম্পে আসছিলাম, সেজন্য আর কি ভিডিও করতে পারিনি, বা নেটের ব্যবস্থা ছিল না, চার্জারের ব্যবস্থা ছিল না, মানে একটু অন্যরকম অবস্থায় ছিলাম, সেই বিদায় আপনাদের ভিডিও দিতে পারিনি। তো আলহামদুলিল্লাহ এখন স্থায়ী ক্যাম্পে আছি। তো আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়ে আছি। তো এটা ইতালির সিসিলিয়াতে ক্যাম্প আমাদের। তো এখন একটা পাহাড়ের চূড়ায় অবস্থান করতেছি, আশেপাশে শহর। তো এই ভিডিওতে শেয়ার করব আমি কিভাবে বাংলাদেশ থেকে কয়েকটা দেশ ঘুরে লিবিয়া হয়ে ইতালি আসলাম। সম্পূর্ণ ঘটনা বা কাহিনী তুলে ধরবো এই ভিডিওর মধ্যেও। তো আশা করি অনেক কিছু শিখতে পারবেন, অনেক কিছু জানতে পারবেন এবং অনেক বিপদ পথ সম্পর্কে আপনারা ধারণা নিতে পারবেন। তো আমার সফলতার যাত্রা শুরু হয় 2022 থেকে আর কি। তখন থেকেই আর কি একটা ভালো অবস্থানে যাওয়ার চিন্তা ভাবনা, এর আগে থেকেই চিন্তা ভাবনা বড় কিছু করার। তো সেক্ষেত্রে অনেক চাকরির ইন্টারভিউ দিছি, সেনাবাহিনী, পুলিশ, বিডিআর, নৌবাহিনী। তো অনেক জায়গায় থেকে রিজেক্ট খাইছি এবং অনেক জায়গায় হওয়া সত্ত্বেও চাকরি হয় নাই। তো আসলে সবই ভাগ্য আর দেশের পরিস্থিতির কারণে বা দুর্নীতির কারণে চাকরি বাকরি হয় নাই। তো লাস্ট যখন সেনাবাহিনীতে মাঠ করলাম, তো হওয়া চাকরি আর কি হইল না। সব ক্ষেত্রেই পাশ করছিলাম আর কি, একদম ভাইবা পর্যন্ত দিয়েছিলাম, মানে 3500 লোকের মধ্যে আর কি 18 জন টিকছিলাম আমরা। তো সেক্ষেত্রে সে জায়গা থেকে রিজেক্ট খাওয়ার পরই আর কি তারপরে চিন্তা ভাবনা করি যে এই দেশ ত্যাগ করবো এবং অন্য এক দেশে স্থানান্তর হতে হবে। এমন কোনো দেশে যাব যে জায়গায় আমার ভবিষ্যৎ এবং পরবর্তী প্রজন্মের ভবিষ্যৎ নিশ্চিত থাকবে। সেক্ষেত্রে ইউরোপ আসার একটা চিন্তা ভাবনা করছিলাম। তো তারপরে আর কি লাস্ট একটা মাঠ ছিল, তো সেই মাঠে আর কি অ্যাপ্লাই করতে পারিনি। তারপর পাসপোর্ট করলাম 2022-এর লাস্টের দিকে। প্রথমে চিন্তা ভাবনা ছিল সাউথ আফ্রিকা যাওয়ার জন্য, সে জায়গায় আমার কাকা অবস্থান করছে। তো সেক্ষেত্রে সে জায়গায় যাওয়ার পরিকল্পনা করছিলাম, কিন্তু মানে সবাই যেতে মানা করলো বা ওই দেশ সম্পর্কে একটু ভুল ধারণা দিল। তো সেক্ষেত্রে ওই দেশে যাওয়ার চিন্তা ভাবনা বাদ দিয়ে পরবর্তীতে ইউরোপে আসার চিন্তা ভাবনা করলাম। তো প্রথমেই বৈধভাবে অনেক দেশে ট্রাই করছি, আপনার রোমানিয়া, ক্রোয়েশিয়া, পোল্যান্ড, নর্থ ম্যাসেডোনিয়া, অনেক দেশে ট্রাই করছি, কিন্তু আসলেই হয় নাই। দেশের দুর্নীতি বা দেশের পরিস্থিতির কারণে হয় না। যাদের নিজস্ব লোক আছে তাদেরই হয়, বা ভালো এজেন্সি থাকলে সেরকম হয়, কারণ ভালো এজেন্সিও পাওয়া যায় না। আবার সব জায়গায় দুর্নীতিতে ভরপুর, বাটপার, সেক্ষেত্রে আর কি হয় নাই। তারপরে চিন্তা ভাবনা করি যে অবৈধ পথে আর কি ইউরোপের যাত্রা শুরু করব। তো সেক্ষেত্রে একটা মেয়ের সাথে সম্পর্ক আছিল। তো সে বিদায় আর কি বৈধভাবে চেষ্টা করি যে বৈধভাবে যাব। তো মেয়েটি আর কি ধোকা দিয়েছে, অনেক বড় একটা ধোকা দিয়েছে। তারপরে আর কি দেহের প্রতি বা ওইরকম মায়ে দেওয়া কমে যায়, টার্গেট হয় সফলতার প্রতি, জিদ উঠে অনেক যে সফল আমাকে হতেই হবে, আমাকে যেভাবেই হোক সফলতার চূড়ায় উঠতে হবে। সব কিছু মিলিয়েই বেকারত্ব, পারিবারিক চাপ এবং প্রিয় মানুষ হারানো সব বেদনা মিলেই মানে একটা মনের মধ্যে জিদ উঠে যে আমাকে সফল হতেই হবে। তো 2 বছর আর কি বৈধভাবে চেষ্টা করলাম ইউরোপের নন সেনজেন বা সেনজেন দেশে যাওয়ার জন্য। তো সেক্ষেত্রে হলো না। পরবর্তীতে 2024 সালে বই জমা দিলাম লিবিয়ার জন্য। তো এক দালালের মাধ্যমে, অপরিচিত পরিচিত মিলেই এক দালালের মাধ্যমে বই জমা দিলাম যে লিবিয়া যাওয়ার জন্য। তো তখন দেশে গন্ডগোল ছিল, আপনার ছাত্র আন্দোলন ছিল, সরকার পতনের একটা সময় ছিল। তখন আর কি বই জমা দিছি, দেশে গন্ডগোলের কারণে ফ্লাইট হয় কি হয় না, 2-3 বার ডেট দিল যে যাওয়ার জন্য। তো 2-3 বার ডেট দেওয়ার কারণে দেখা যাইতেছে অনিশ্চিত ডেট, কারণ বাড়ি থেকে বের হয়ে যায়, আবার ফ্লাইট হয় না, ঘুরে আসতে হয়। তো হুট করে একদিন 5 আগস্ট সরকার পতনের পরে আর কি 6 তারিখ আমাকে ফোন দেয় যে আপনার 7 তারিখে ফ্লাইট। আমি তখন বাসায় ছিলাম, আমি বুঝতে পারি নাই যে কালকেই ফ্লাইট হইব। মানে সেটাও আমি অনিশ্চিত ছিলাম যে সত্যি কি ফ্লাইট হইব নাকি যাইয়া ঘুরে আসতে হইব। কারণ অনেকে যায় ঘুরে আসে বা এয়ারপোর্টে
পাসপোর্টে ব্লক খায়। তো সেক্ষেত্রে মানে আমি ওই রকম ভাবছিলাম যে মাত্র সরকার পতন হলো, তো হুট করে কি এখন ফ্লাইট হবে? তো আমার অ্যাকাউন্টে টাকাও ছিল, তো আমি যদি আইসা পড়ি টাকাগুলো উঠানো যাইব না। তো দেখা যাইতেছে দেখি 7 তারিখেই আপনার ব্যাংক খুলছিল, সকালের দিকেই ব্যাংক খুলছিল। পরে 7 তারিখে আমি ব্যাংকে থেকে টাকা উঠিয়ে 7 তারিখে দুপুরে আর কি রওনা দেয় বাড়িতে থেকে। কিন্তু আমি ওইরকম কাউকে বলতেও পারিনি, কারণ আমি অনিশ্চিত ছিলাম যে আসলে কি ফ্লাইট হবে কি হবে না। কারণ সবার থেকে বিদায় নেওয়ার পর যদি ফ্লাইট না হয়, ঘুরে আসি, তাহলে মনে কষ্ট লাগবো বা খারাপ লাগবো। এর কারণে মানে ফ্লাইট নিশ্চিত হওয়ার পরই সবাইকে জানানোর উদ্দেশ্য ছিল। তো হুট করে 7 তারিখে আমি আর কি বাড়ি থেকে বের হই, মা বাবা কাকা কাকি এদের কাছ থেকে বিদায় নিয়ে আর কি বের হই। মানে ওইরকম ভালোভাবেও বিদায় নিতে পারিনি, অনিশ্চিত ফ্লাইট ছিল, আমিও ভাবিনি যে আর সত্যি ফ্লাইট হবে। তারপর কাউকে না বলে আর কি 7 তারিখে দুপুরের দিকে বের হয়ে ঢাকায় আসি। আমি সবার তখন একটা জব করতাম, তো আমার বন্ধুর কাছে আসি, আমাদের রুম ছিল, ওই রুমে আমরা থাকতাম। তো সে জায়গায় আসার পর আর কি বিকেলের দিকে আসি, আসার পরে 7 তারিখ সন্ধ্যার দিকে বন্ধুকে নিয়ে বের হই যে বন্ধু চল আমার একটু এয়ারপোর্টে দিয়ে আসে। তো বন্ধু আর কি আমাকে নিয়ে বের হয়। তো সেদিন মানে সন্ধ্যার দিকে বের হই এয়ারপোর্টের উদ্দেশ্য সাভারে থেকে। তো আয়সা পৌঁছায় আপনার 7 তারিখ রাত্রে আর কি 7টা-8টা বাজে। তখন বন্ধু আমাকে দিয়ে ও চলে যায়। তখন আমাকে দালালে ফোন দিয়ে বলে বনানী একটা বাসায় যাইতে, মানে একটা হোটেল আছে সেই হোটেলে যাইতে। তো সেই জায়গায় যাই। তো আমার সাথে আরেকজন ছিল ব্রাহ্মণবাড়িয়ার, সেও আমার সাথে আর কি আসে বাংলাদেশ থেকে, দুজনে এক দালালের মাধ্যমে আসি। তো তো পারস্পরিকভাবে দুজনে যোগাযোগ করি এবং যোগাযোগ করে তারপরে আর কি ওই হোটেলে আসি বনানীতে। তো আসার পর দুজনে যোগাযোগ হয়, দুজনে কথাবার্তা বলে দেখি ওই বাসার ভিতরে বা ওই হোটেলের ভিতরে আমাদের মতো অনেক লোকজন আছে যারা লিবিয়া যাওয়ার জন্য প্রস্তুতি নিতে আসছে বা বসে আছে, অনেক দেশের মানে বিভিন্ন ডিস্ট্রিক্টের লোক। তো সবার সাথে পরিচিত হয়, পরিচিত হওয়ার পর তো আমাদের 7 তারিখে আর কি রাত্রেই টিকিট দেয় আর কি, যে তোমাদের ফ্লাইটের টিকিট আর আমাদের পাসপোর্ট দেয়। আমরা কুরিয়ার সার্ভিসে পাসপোর্ট জমা দিয়েছিলাম, তো পাসপোর্ট দেয় আর টিকিট দেয়, বিমান টিকিট। তখন নিশ্চিত হতে পারি মনে হয় আজকে ফ্লাইট হইব। তখন আর কি সবাইকে জানাই, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে জানাই যে আজকে হয়তো ফ্লাইট হবে। এখন এয়ারপোর্টে ব্লক না খাইলেই হয়েছে, ফ্লাইট হবে ইনশাল্লাহ। তো আমাদেরকে 8 তারিখ 2টার দিকে এয়ারপোর্টে নিয়ে যাওয়া হয়। তো আমাদের ফ্লাইট ছিল 8 তারিখ ভোরবেলায় 5টার দিকে। তো আমরা সবাই আর কি 2টা সিএনজি করে বনানী থেকে এয়ারপোর্টে রওনা দিই। 2টার সময় এয়ারপোর্টে পৌঁছিয়ে যাই, তারপরে ভিতরে ঢুকি। তারপর অনেকক্ষণ বসে থাকার পর ইমিগ্রেশন করি সবাই মিলে। তো আলহামদুলিল্লাহ ইমিগ্রেশনে কোনো ব্লক টলক খাইছিলাম না। তখন আর কি নিশ্চিত যে আমি যেতে পারবো লিবিয়ার উদ্দেশ্য। তখন ওই জায়গায় আমাদের একটা কোড দিয়ে দেয় যে এই কোড বলে ভিতরে ঢুকবই, কারণ এই পথটা তো অবৈধ। কারণ সবারই একটা কোড নাম্বার থাকে, এই কোড যদি বলতে পারে সে এই গ্রুপের লোক। তো আমাদের কোড নাম্বার থাকে কায়রো, মানে মিশরের রাজধানী। এই কোড নাম্বার বললেই আর কি আমাদের ভিতরে ঢুকিয়ে দিব। তো আমরা গ্রুপে ছিলাম 20 জন, আরেক গ্রুপে ছিল 20 জন, মোট 40 জনের 2টা গ্রুপ ছিল। তো 2টা গ্রুপই আর কি ইমিগ্রেশন পার হয়ে ভিতরে আসি। তখন আর কি দেশে একটা গন্ডগোল চলছিল, তাই ইমিগ্রেশন পার হওয়ার পর পুলিশরা সবাই আমাদেরকে জিজ্ঞেস করে তোমরা কি কোনো রাজনৈতিক দলের সাথে সংযুক্ত আছিলে কিনা, বা কোনো অপরাধ করেছো নাকি, এর জন্য দেশ ত্যাগ করতেছো। তো আমরা বললাম যে না, আমাদের কোনো ক্রাইম নাই, আপনারা তদন্ত করে দেখতে পারেন। তখন আর কি তারা বললো যে আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই। পরে ইমিগ্রেশন ক্রস করলাম। ইমিগ্রেশন ক্রস করার পর তখন আর কি সবাই ইমিগ্রেশনে বসে রইলাম অনেক সময়। তো আমাদের ভোরবেলায় আর কি ফ্লাইট 5টার দিকে। সবাই খাবার দাবার নিয়ে গেছিলো, সবাই খাবার দাবার খাইলো, কারণ আমরা রাতে তেমন খাবার খেয়ে আসতে পারিনি। আবার সেই কবে না কবে খাবার খাবো। তো খাওয়ার পর 5টার দিকে ফ্লাইট হইলো, আমরা বিমানের দিকে রওনা হলাম। তো ফ্লাইট হওয়ার পর আসলাম কুয়েত। কুয়েত আসার পর ওই জায়গায় রইলাম আপনার 12 ঘন্টা। কুয়েত 12 ঘন্টা থাকার পর ওই জায়গায় দেখা যাইতেছে ফোন টোন অফ হয়ে গেছিলো, চার্জের কোনো ব্যবস্থা ছিল না। তো ওই জায়গায় খুবই কষ্টে আছিলাম,
মানে চার্জের দিক থেকে এমনি ভালোই আসছিলাম, পরিবেশ ভালো। তারপর ওই জায়গা থেকে আপনার 12 ঘন্টা পর আবার ফ্লাইট উঠলাম। ওঠার পর রওনা দিলাম আপনার মিশরের উদ্দেশ্য। তো মিশরে আপনার নামলাম 9 তারিখে। মিশরে নামার পর তখন আমাদের ইমিগ্রেশন ক্রস করে ভিতরে নিয়ে গেল। তো দেখা গেল তখন আর কি মিশর অবস্থা তেমন ভালো না। ওই জায়গায় পানি নেই, খাবার নেই, আবার যাই কিনবে অনেক দাম। তারপর ওই জায়গায় 18 ঘন্টা আসছিলাম মিশর। ওই জায়গায় অনেক কষ্ট হয়েছিল, নিচে ফ্লোরে শুয়ে আসছিলাম, অনেক লোকজন আসছিল। মানে দেখা যাইতেছে খাবার নাই, পানি নাই, মূলত অনেক কষ্ট হয়েছিল। ফোনে চার্জও ছিল না, ওইরকম ভালো ব্যবস্থাও নাই। মূলত আপনার মিশর থেকেই কষ্ট শুরু হয়। তারপর মিশর ইমিগ্রেশন ক্রস করে বিমানে উঠবো, তখন ফোন দিয়ে ভিডিও করতেছিলাম একটু। তখন আইসা এক পুলিশে ফোন নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর আমি তো ভয়ে কাতর হয়ে গিয়েছিলাম, কারণ ফোনটা নিয়ে গেল, হয়তো ফোন দিবই না আর মনে হয়। তো তখন সে বলল যে কি ভিডিও করছোস দেখি। তখন আমি ফোন খুলে দিলাম। তখন তারা আর কি দেখলো। দেখার পর হয়তো সেটা অবৈধ রাস্তা, এখন যদি তাদেরকে ভিডিও করে অনলাইন জগতে ছেড়ে দেয় সেক্ষেত্রে তাদের সমস্যা হবে বিদায় ফোনটা নিয়ে গেছিলো এবং ভিডিও দেখছিলো কি ভিডিও করি। তারপর সে অনেক টাইম পর আমাকে ফোনটা দিয়ে দিল। তারপর আর কি ফোন অন করি নাই। তারপর 10 তারিখে আসলাম আপনার লিবিয়া। লিবিয়া বেনিনি এয়ারপোর্টে আসলাম। দেখলাম এয়ারপোর্টটা অনেক নোংরা, চারদিক ভাঙচুর এবং পরিবেশ অনেকটা খারাপ। দেখা যাইতেছে এরকম পরিবেশ মানে একটা মরুভূমির মধ্যে, মানে ভালো পরিবেশ না। বিমান, রাস্তাঘাট, মানে সব কিছুই নোংরা। পরে একটা বাস নিয়ে আসলো, বাস এনে আমাদের ইমিগ্রেশনের ভিতরে ঢুকাইলো। তো ইমিগ্রেশন অনেক উশৃঙ্খল, সবাই বিড়ি সিগারেট এরকম ধূমপান করতেছে, কেউ কিছু বলতেছে না, পুলিশ নেই ওই রকম। বাঙালি, পাকিস্তানি, মিশরি সাইডে সাইডে দাঁড় করাইলো লাইন ধরিয়ে। পরে একটা করে দখল মেরে আর কি ভিতরে ঢুকিয়ে দিল। পরে আমাদের যে দালাল, যে ওই জায়গা থেকে রিসিভ করব, লিবি দালাল, সে আমাদের নাম ডেকে ডেকে বের করলো এয়ারপোর্ট থেকে। বের করে আর কি বাইরে নিয়ে গেল। বাইরে নিয়ে যাওয়ার পর একটা হাইস আসছিল। সে হাইসের মধ্যে মনে করেন 12 জন ঢুকতে পারবো, সেই জায়গায় আর কি 20 জন ঢুকাইছে। এর ভিতরে এই লিবি সবাইরে মারছে। মারার পর যে একটু কথা বলছে তাকেই মারছে। আমাকেও পেটের মধ্যে গুঁতা দিছিল। মানে আরও বন্ধু বান্ধব ছিল, সবাইকে আর কি মানে আঘাত করছে। মানে আঘাত করার কারণ আগে আপনাকে ভয় দেখাবে, কারণ আপনি জানি পরবর্তীতে কোনো কথা বলতে না পারেন বা উচ্ছৃঙ্খল কোনো কিছু না করেন, সেক্ষেত্রে আগেই আপনাকে মারবো, ভয় দেখাই আপনাকে নিউট্রাল বানাবো। তো সবাইকে একদম নিউট্রাল বানিয়ে দিল। একজন হাইসের ভিতরে হাসছিল, তাকে হাইসের ভিতরে যাই আর কি মারছে। পরে সবাইকে একদম চিপে আর কি এই ভিতরে ঢোকাইলো 20 জন। 12 জনের সিটের মধ্যে 20 জন ঢোকাইলো। ঢোকে আর কি আধা ঘন্টা বা 40 মিনিট গাড়ি চলার পর রিসিভ ক্যাম্পে আসলাম। সে জায়গায় আসার পর দেখি একটা নোংরা পরিবেশ, কীরকম পরিবেশে মানুষ থাকে, মাছি, তারপরে খাবার দাবার নেই। সে জায়গায় রাখলো। রাখার পর হালকা কিছু খিচুড়ি দিল, মানে দেখা যাইতেছে চাউল, একটু হলুদ আর কয়টা ডাউল দিয়ে আর কি একটু খিচুড়ি রান্না করে দিল। সেগুলো মানে খাওয়ার উপযুক্ত নয়, এখন ক্ষুধার কারণে খেতে হয়। তো সবাই বন্ধু বান্ধব মিলে আর কি সেগুলা খাইলাম। খাওয়ার পর ভালো লাগলো না, টয়লেটের অবস্থা, পরিবেশই অন্যরকম। তো যার যার দালাল তাদেরকে নিয়ে যাইতেছে। তো আমাদের দালালও আর কি ফোন দিছে যে তোমরা হয়তো বিকালের দিকে আইসা পারবা। তো ওই জায়গা থেকে আর কি আরেক লোকের কাছে গেলাম, মানে ওই রিসিভ ক্যাম্পের থেকে আরেক লোকের কাছে গেলাম। সে জায়গায় যাওয়ার পর সে জায়গায় আমরা 2 জন আসছিলাম, 3 জন আসছিলাম সেই জায়গায়। আমি, আমার একটা ফ্রেন্ড আসছিল, ব্রাহ্মণবাড়িয়া, সে আরেকজন আসছিলাম, 3 জন। তো ওই জায়গায় যাওয়ার পর তারা খাইতে দিল। সে জায়গায় মোটামুটি ভালোই ছিল, খাইতে দিল, পরিবেশটাও ভালো ছিল। ওই জায়গায় টাকা পেমেন্ট করে তারপর বের হতে হবে, কারণ আমি টাকা পেমেন্ট করছিলাম না। বাংলাদেশ থেকে আসার সময় মাত্র অল্প কিছু টাকা পেমেন্ট করছিলাম, বাকিগুলো লিবিয়া আসার পর আর কি পেমেন্ট করার কথা আসছিল। পরে আর কি টাকা পেমেন্ট করলাম আমি সবগুলো। তো আমার ফ্রেন্ডের কিছু বাকি আসছিল, ওর জন্য আর কি আরও একদিন বসে রইলাম। বসে থাকার পর ও পেমেন্ট করলো। তারপর দালালের বাসায় গেলাম, যে আমাদের আনছে বাংলাদেশে, যার সাথে কন্ট্যাক্ট করছি তার বাসায় গেলাম। তার বাসায় যাওয়ার পর
সে জায়গায় খাইতে দিল, বসতে দিল, মানে থাকার ব্যবস্থা করলো। তো আমার উদ্দেশ্য ছিল আপনার টিউনিশিয়া হয়ে ইতালি ঢোকার। তো আমি তার সাথে যাওয়ার পরই এই বিষয়গুলো নিয়ে আলোচনা করি, কিভাবে কি করতে হইব। তো সে বলে কি যে আমরাও যাব, তো 3-4 জন যাব, তো যদি তুমি চলো তাহলে যাইতে পারো। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, তাহলে যাব। তো এই উদ্দেশ্যে আর কি আসছিলাম যে তিউনিসিয়া যাব, লিবিয়া হয়ে প্লেনে আর কি, ফ্লাইটে তিউনিসিয়া যাব, বাইপথে নয়, মানে গাড়ি দিয়ে আর কি বর্ডার ক্রস করে নয়, প্লেনে। যদি প্লেনে যেতে পারি তাহলে যাব, আর না হলে যাব না, হয়তো লিবিয়াতে কাজ করব, এরকম উদ্দেশ্য নিয়ে লিবিয়াতে আসছিলাম। তো আসার পর সেই প্লেনে যাব, তো এর জন্য আমি অনেক টাকা তাকে দেই, ওই যে আমাকে আনছে তাকে দেই। সে আবার রুমমেট তার বন্ধুর সাথে এই কন্ট্যাক্টটা করে। তো কন্ট্যাক্ট করার পর ওই জায়গায় 3 মাস আসছিলাম, ওই রুমেই, ওই দালালের কাছেই। 3 মাস থাকার পর হয় কি হয় না, হয় কি হয় না, এইভাবে 3 মাস থাকার পর টাকা পয়সা অনেকগুলা পেমেন্ট করি। আমরা 3-4 জন আর কি যাবো, সেই বিধে অনেক টাকা পেমেন্ট করি। কয়েক লক্ষ টাকা পেমেন্ট করার পর হুট করে আমাদের একদিন ফ্লাইট আসে শুক্রবার, যে তোমাদের শুক্রবার দিন ফ্লাইট, তোমরা আর কি তিউনিসিয়া যাইবা। মানে আমি যার কাছে আসছি সেও আর তার বন্ধু দুজনে আর কি এটা করে। তার আগের দিন, মানে শুক্রবার দিন ফ্লাইট, তার আগের দিন বৃহস্পতিবার দিন সে দালাল বা তার বন্ধু বলে যে আমি বাহিরে যাব, তো আমি কিছু মার্কেট করে নিয়ে আসি। তো হুট করে সে বের হয়ে যায় মার্কেট করার জন্য। তো আমি বললাম যে ভাইয়া, তাহলে আমি তো একটু মার্কেট করব বা বা একটু কেনাকাটা করবো, আবি যাবি? তো সেক্ষেত্রে আমাকে নিয়ে বের হন। তো সে বললো কি যে না, আমি আসতেছি, আমি আইসা তোমার নিয়ে যাবো নি, বইসা থাকো। সে আমাকে বইসা রাখিয়া চলে গেল, গাড়িতে করে চলে গেল। সেই যে চলে গেল আর ফিরেই আসলো না, মানে টাকা পয়সা নিয়ে সে আর কি বাইকা গেল। পরে আমরা তো সবাই মানে মোটামুটি মন ভেঙে গেল, কান্নাকাটি, যে এতগুলো টাকা নিয়ে চলে গেল। তারে সব বিশ্বাসের উপরেই দিছিলাম, মানে একসাথে থাকতাম, 3 মাস ছিলাম। দেখা যেতেছে সে বিশ্বাস অর্জন করছিল, ভাবছিলাম যে সে অনেক ভালো হইব। এই বিশ্বাসের উপর টাকা পয়সা জমা দিয়েছিলাম সবাই মিলা। তো সে আর কি চলে গেল। কিন্তু আমি যে দালালের কাছে টাকা জমা দিছিলাম সেই দালালি আর কি রুমেই আসছিল, কিন্তু ও যার কাছে দিছিল সে চলে গেছিল। পরবর্তীতে সেই দালাল আমাকে বলে যে তুমি থাকো রুমে, আমি এখন চলে যাব, কালকে আমি অন্য জায়গায় কাজে যাব। তখন আমি বললাম যে আমাকে আপনি আনছেন, আনার পর এখন টাকা পয়সা নিয়ে ভাগছে সে, এখন আপনিও চলে যাবেন, তো আমি থাকবো কার কাছে? তো বললো কি যে বাসায় থাকো, অসুবিধা নাই, বাসায় আরো লোকজন আছে, এদের মাঝে থাকো। আমি বললাম যে আমি আপনার মাঝে আসছি, আমাকে কোনো কাজও দিলেন না, যে উদ্দেশ্য করে আসছি বা নিয়ে যাবেন সেই উদ্দেশ্য আপনি হাসিল করলেন না, মানে সেই উদ্দেশ্য ব্যর্থ হইলেন, টাকা পয়সাও নিয়ে গেল, সেই টাকা পয়সারও কোনো খোঁজ নেই। তো এইভাবে কি আর হয়? তো সে আমাকে বললো কি যে রাতে রেড দিতে পারে, পুলিশ আসতে পারে, তো যেমনি হোক আজকে বা কালকের মধ্যে এই রুম ছাড়তে হবে। তখন সে বললো কি যে আমাকে, যে আমি কালকে ভোরবেলায় চলে যাব, তুমি থাইকো। রাত্রে বলে এই কথা। তো তখন আমার মাথার মধ্যে কেসটা ধরলো, তোর বন্ধু গেল গা টাকা পয়সা নিয়ে, এখন তুইও চলে যাস আমাকে ভুলভাল বুঝাইয়া। তখন আমি আর কি জিনিসটা বুঝার পর তাকে রুমে ডেকে এনে তার ফোন নিছি। ফোন নেওয়ার পর আর কি খুব খারাপ ব্যবহারই করছি তার সাথে। তখন আমার সাথে যারা আরও যাওয়ার জন্য পরিকল্পনা করছিল, টাকা পয়সা জমা দিছিল, তাদেরকে ফোন দিছি। ফোন দেওয়ার পর তাদেরকে রুমে আনছি। রুমে আনার পর বলছি যে এইসব কাহিনী হয়েছে, এখন বলতেছি যে আমাদের টাকা যদি না দেয় তাহলে তোরে ছাড়বো না, আমার টাকা তোর কাছে দিছি, এখন তুই আমাদের টাকা দিবি, না হলে তোরে ছাড়বো না। তো সে অনেক পাও ধরে কান্নাকাটি করে যে আমার মাফ করে দাও, আমার মাফ করে দাও। আমাকে কান্নাকাটি হবে না, আমরা টাকা ঋণ করে আনছি বা টাকা অনেক কষ্ট করে জোগাড় করছি। তো সেক্ষেত্রে টাকা তুই নিয়ে গেল তোর বন্ধু, বা তুই এখন যাইতে চাস, উদ্দেশ্যটা তোদের এক, তো আমাদের টাকা দিয়ে তারপর ওই জায়গা থেকে যাবি। তারপর সে অনেক কান্নাকাটি করার পর কয়েকদিন রুমে আসছিলাম, তারপর তার বাড়িতে ফোন দেয় বলে এই সমস্ত কাহিনী হয়েছে। এখন যদি সে টাকা না দেয় তাহলে আমরা তারে ছাড়বো না, যেমনি টাকা নিছে তেমনি টাকা দিয়ে দিতে হবে সবগুলো টাকা। তো সে অনেক কান্নাকাটি করার পর বলে আজ দিব না কাল দিব, এইভাবে 1 সপ্তাহ পার করে দিল। তারপরে ভাই আপনার মাধ্যমেই তো আমরা এই দেশে আসছি, তাই না? জি, তো আপনার কাছে তো আমরা টাকা পয়সা আপনার মাধ্যমেই দিছি তার কাছে, তাই না? জি। তো রুমে অনেক লোকজন ছিল, তারপর সে তাদের সাথে ডিল করে যে সে রুমে থেকে পালিয়ে যাবে। তো পালিয়ে গেলে তারে তো আর ধরতে পারবো না, কারণ পূর্বে একজন পালিয়ে গেছে, তারে ধরতে পারিনি। পরে আমরা নিজেই বুদ্ধি করে অন্য জায়গায় একটা রুম ভাড়া করি। রুম ভাড়া করে সে জায়গায় তারে নিয়ে যাই। সেটা ছিল আপনার সাফরি।
আর আমরা আসছিলাম আপনার বেনগাজি ভেনিসিয়া আসছিলাম। তো সেই জায়গা থেকে সাপড়ি নেওয়ার পর একটা রুমে নেই, অনেক টাকা দিয়ে একটা রুম নেই। রুমে নেওয়ার পর তাকে ওই জায়গায় নিয়ে যাওয়ার পর অনেক মারার পর তারপর সে টাকা দেয়। তো অর্ধেক টাকা দেয় আর অর্ধেক টাকা বাকি রাখে। তারপর অনেক মারামারির পর দেখে কি যে তার অসুস্থ হয়ে পড়ছে। তো একদিন সে বলে কি যে সে অনেক অসুস্থ, মানে তার পায়খানা রাস্তা দিয়ে রক্ত বের হইতাছে। তো তারপর আমাকে দেখাইলো যে তার পায়খানা রাস্তা দিয়ে রক্ত বের হইতে অনেক মারধর করার পর তারপরে ভাবলাম যে না, তাহলে ছেড়ে দেই। অর্ধেক টাকা দিস আর অর্ধেক টাকা বলে যে পরে কাজ করে দিব। আচ্ছা ঠিক আছে, কাজ করে দিস তাহলে। তো এইভাবে তাকে ছেড়ে দিই। তার পাসপোর্ট সব কিছু দিয়ে দিই, আমাদের পাসপোর্টও আমরা পরে ব্যাগ আনিছিল। তার বন্ধু যে আমাদের পাসপোর্ট নিয়ে গেছিল অন্য জায়গায় সে রাইখা গেছিল, সে জায়গাতে আবার আইন আমাদের কাছে নেই। তারপর আর কি আমি তখন ওই জায়গাতে সিদ্ধান্ত নিই এই এলাকায় আর থাকবো না, বেনগাজি থাকবো না। তখন আমার এলাকার এক ভাইয়ের সাথে যোগাযোগ করি। তো ওই জায়গায় যোগাযোগ করার পর একটা চাকরির সিদ্ধান্ত নেই যে চাকরি নেব। তো তার কাছে তো তার সাথে কথাবার্তা বলে সে যে জায়গায় যাইতে বলে সে জায়গায় যাই। সে একটা মাজরার ভিতরে রাখছিল, বিশাল বড় মাজরা, প্রায় 30 বিঘা জমির ভিতরে একটা ঘর সেই জায়গায় রাখছিল। অনেক ভয়ভীতিতে ছিলাম, কারণ তখন একটা ভয়ভীতি পার করে আসছি। তখন শয়তানের ভয়ের সাথে মানুষের ভয় বেশি পাইছিলাম, যে আবার কোনো না কোনো বিপদে পড়ি। তো আমি তখন পাশের এলাকার আরেক ভাইয়ের সাথে যোগাযোগ করে আমি আজদাবিয়া চলে যাই। তো সেই জায়গায় আমার কোনো মেডিকেল ছিল না, কোনো কাগজপাতি ছিল না, শুধু পাসপোর্ট ছিল। তারপরেও সে কন্ট্রাক্টের মাধ্যমে নিয়ে যায় বেনগাজি থেকে আপনার আজদাবিয়া, প্রায় 200 কিলোমিটার। তো সেই জায়গায় যাওয়ার পর রাস্তায় চেকপোস্টে একবার পুলিশে ধরছিল। তো ড্রাইভার আর কি ঘুষ দিয়ে কিছু টাকা পয়সা দিয়ে আমার ছুটাইয়া নিয়ে যায়। তো আজদাবিয়া যাওয়ার পর সেই জায়গায় মেডিকেল করার পর সে একটা রুম দেয়, রুমে থাকি, খাওয়া দাওয়া করি। এখন তো বাসায় থেকে আবারও অটোমেটিকলি টাকা পয়সা আনছি, অনেক টাকা পয়সা রুম ভাড়া দিছি, আবার নিজের খরচের জন্য টাকা আনছি, অনেক টাকা পয়সা এনে খরচ করতেছি, মানে চলার জন্য, খাওয়া থাকা এর জন্য, কাপড় চোপড়। তো ওই জায়গায় আর কি 15-20 দিন রইলাম। তো এখন কাজের প্রয়োজন, তো কি করব, কোনো কাজ পাই না, চাকরি পাই না। তো সেই ভাই আর কি একটা চাকরি দেওয়ার কথা ছিল। তো সেই চাকরি মেডিকেল কারণে নিতে পারিনি, পরে মেডিকেলটা হয়েছে। পরবর্তীতে ওই জায়গায় আপনার এই ব্লগের কাজ আছিল, তো সেগুলা করার জন্য আর কি যাই। তো মানে নিতে চাই না, তখন বলছে তুমি এই সমস্ত করতে পারবা না, আসলেই তুমি চাইও না, তোমার চাকরির দরকার। তারপরও আমি যাই, কারণ বসে থাকা কি করুম, যে কাজ হোক টাকা হইলেই হয়। মানে একটা দুর্ঘটনায় পড়ছিলাম, অনেক টাকা পয়সা লস গেছে। তারপর ওই জায়গা থেকে আপনার ইন্টারলগের কাজে যাই, মানে ব্লগের কাজে যাওয়ার পর 2 দিন করি, অনেক কষ্ট, মানে আমি এগুলো করিও নাই কোনো দিন, অনেক কষ্ট। মানে কাজ করার ক্ষেত্রে কাজ করি যতটুকু, তার থেকে নিজের প্রতি নিজের বিরক্ত লাগে, কষ্টের কাজ। তারপরেও তাদের সাথে মানে তাল মিলিয়ে কাজ করতে পারি না, আবার এর মধ্যে খুব ক্লান্ত লাগে। তো একদিন কাজ করার পর পরের দিন আবার গেছি কাজে। যাওয়ার পর তো সে কন্ট্রাক্টর আসার পর সে বললো তুমি এই কাজ করতে পারবা না, তোমার দ্বারা এই কাজ হইব না, তুমি কি করছো দেশে? আমি কই পড়াশোনা করছি। বলে যে তুমি এই সমস্ত কাজ করতে পারবা না, তুমি অন্য কাজ করো, তুমি একটা চাকরি করো। তো আমি বললাম যে আসলে সত্যি এই কাজ করতে পারবো না। পরে ওই জায়গা থেকে চলে আসি। আসার পর আবার কিছুদিন বসে থাকি, চাকরি বাকরি খুঁজে, আসলে চাকরি বাকরি হয় না। তারপরে যাই রাজমিস্ত্রির কাজে। তো সেই জায়গায় যাওয়ার পর প্রথম 2 দিন ভালোই করি। তো সেই জায়গায় দেখা যাইতে ওই সিমেন্টের বস্তা মাথায় নিতে হয়, তারপর অনেক পরিশ্রম। একদিন সিমেন্টের বস্তা মাথায় নিতে গিয়ে কন্ট্রাক্টরের সাথে ঝগড়াঝাটি, দেখা যাইতেছে আমি নিব না, তো আমার মাথায় উঠিয়ে দিতেছিল, আমি ধাক্কা দিয়ে তার মাথায় উঠিয়ে দিছি। তো সে অনেক রাগারাগি, মানে যে কাজ করতে আইসো না, কি করতে আইসো, এই জায়গায় কি তোমার বাম মতো চলবো? তখন পরের দিন আবার কাজে যাওয়ার পর কি করব, সিমেন্টের বস্তা মাথায় নেওয়ার পরও দেখা যায় যে চলতে পারি না, কেমন জানি অন্যরকম লাগে। সিমেন্টের বস্তা মাথায় নিয়ে তারপরে 2 দিন কাজ করার পর তারপর ওই জায়গায় 5 দিন কাজ করার পর টাকাও কম দেয়। তারপর ওই জায়গা থেকে চলে আসছি যে ওই কাজ করা হইব না। তারপর আবার কাজ করি ব্লগের কাজ, ও তারপর আবার ব্লগের কাজে লাগি। তখন ওই জায়গায়
10 দিন 15 দিন কাজ করি। তো মোটামুটি ভালোই ছিল তখন। সবাই মিলে কাজ করতাম, আবার তখন সয়ে গেছিল গা শরীরের মধ্যে পরিশ্রম করতে করতে। তো সেক্ষেত্রেও সে টাকা কম দিত, এই বেদে আর কি সে জায়গায়ও না করে দিলাম। দেখা যাইতেছে যারা নতুন তাদের টাকা কম দেয়, যারা পুরনো বা একটু ভালো পারে তাদের তুলনায় মানে পরিশ্রম অনুযায়ী পারিশ্রমিক দেয় না। তো সেক্ষেত্রে বাদ দেওয়ার পর আমার এক মামার সাথে যোগাযোগ করলাম। যোগাযোগ করার পর সে মামা দীর্ঘদিনই লিবিয়া আসিল। তো তার সাথে যোগাযোগ করার পর সে আমার একটা চাকরি নিয়ে দেয় মার্কেটে। তো তারপর ওই জায়গা থেকে মার্কেটে চলে যাই আজদাবিয়ার ভিতরেই। তো সেক্ষেত্রে মার্কেটে অনেক দিন চাকরি করি। করার পর বেনগাজি থেকে আমার এক ফ্রেন্ডই বড় ভাই, সে আর কি ফোন দেয় যে বেনগাজি চাকরি আছে একটা ভালো, একটা মন্ত্রীর বাসায় থাকবি, বাসা দেখাশোনা করবি এই জায়গায়। তো আমি ভাবলাম যে আসলে সত্যি ভালো। তো আজদাবিয়া থেকে আবার বেনগাজি চলে আসলাম সেই ভাইয়ের কাছে। আসার পর সেই জায়গায় আবার চাকরি করলাম 3-4 দিন। করার পর ভাষাগত একটু সমস্যার কারণে ওই জায়গায় মানে চাকরি করতে পারলাম না। তো তারপর ওই জায়গা থেকে আমার ফ্রেন্ডের মাধ্যমে আরেকটা যোগাযোগ করলাম একটা মার্কেটে চাকরি পাওয়ার জন্য, একটা পার্টি ড্রেস সেই জায়গায় চাকরি করব। ওই জায়গায় 4 দিন কাজ করে ফ্রেন্ডের কাছে চলে আসছি। তো ও আর কি চাকরি নিয়ে দেয়। তো সে জায়গায় আর কি মোটামুটি ভালোই ছিল। সে জায়গায় বেশ কয়েকদিন চাকরি করছি, আপনার 7-8 মাস ভালোই চাকরি করছি। তো সেই বন্ধু আর কি আমার চাকরি দেওয়ার পরই গ্রিসে চলে যায়। তো আমার যাইতে বলছিল, তো আমার তখন টাকার সমস্যা ছিল আর একবার ধরা খাইছি। তো সেক্ষেত্রে আর কি যাইতে মানা করছিল বাড়িতে থেকে। মানে গত কিছুদিন আগে আপনার ওই জায়গায় থেকে তিউনিসিয়া যাওয়ার ক্ষেত্রে ধরা খাইলাম। সেক্ষেত্রে বাবা মা না করছিল, তারপরেও যাওয়ার জন্য ইচ্ছা পোষণ করছিলাম এবং উদ্যোগ নিয়েছিলাম। সেক্ষেত্রে বাবার দ্বিমতে যাওয়ার পরিকল্পনা করছিলাম, বিদায় আল্লাহ মনে হয় বাধা সৃষ্টি করে দিছিল। তারপরে পরিকল্পনা করি যে যাই করব বাবা মার অনুমতি নিয়েই করব, যাই করব মানে বাবা মা অনুমতি দিলে সেটাই করব। তারপর আর কি গ্রীষ্মের উদ্দেশ্য যাওয়ার চিন্তা ভাবনা করছিলাম, কিন্তু বাড়িতে থেকে বা বাবা মা যাইতে মানা করলো, সেক্ষেত্রে আর কি ওই জায়গায় যাই নাই। তারপর চিন্তা ভাবনা করি যে কিছুদিন থাকি, সময় আবার আসুক, তারপর আর কি গেম দেব। তো বেনগাজি থাকি, চাকরি করি, একটা বাসায় থাকি। তো সে জায়গায় দীর্ঘদিন থাকার পর বেনগাজি থেকে অনেক গেম গেছে। তো তারপর বাড়িতে বলি যে বেনগাজি থেকে গেম গেছে, তাহলে যাইতে দিবা নাকি। তো বাড়িতে থেকে মানা করে যে 3-4 দিনের পথ যাইতে হবে না। কিন্তু বেনগাজি থেকে কম টাকায় প্রায় 3 লাখ 3.5 লাখ টাকায় যাওয়া যাইতো, কারণ ওই জায়গায় আমার রুমমেটরাও ছিল যারা গেছে, আবার বন্ধু বান্ধবরাও গেছে। তো সেক্ষেত্রে রাস্তা ঠিক আছিল, কিন্তু দীর্ঘদিনের রাস্তা বিদায় বাড়িতে থেকে যেতে দিব না। তারপর মানে নিজেই বুঝি যে বাবা মা যেটা বলে সেটা আল্লাহর তরফ থেকেই আসে। তারপর যাই হোক, বাবা মার সিদ্ধান্তই মেনে নিলাম। যে জায়গা থেকে গেম দেই বাবা মার সিদ্ধান্ত অনুযায়ী গেম দেব। তারপর চিন্তা ভাবনা করি যে ত্রিপুলি থেকে গেম দেব। তো অনেক মাধ্যম খুঁজি, তো একটা মাধ্যমের সাথে যোগাযোগ করি। সে আর কি বেনগাজি থেকে বা লিবিয়া থেকে 22 লক্ষ টাকা চায় ত্রিপুলি দিয়ে আর কি গেম করাইব। তো সে জায়গায় আমার বাবাকে পাঠিয়ে দিই সে দালালের সাথে কথা বলার জন্য। তো সে জায়গায় যাইয়া ভাই, ছোট ভাই, বড় ভাই এবং বাবা যায় কথাবার্তা বলে দালালের সাথে কন্ট্যাক্ট করে আসে 22 লক্ষ টাকা। তো কন্ট্যাক্ট করে আসার পর আমি উপস্থিতি নেই, যা হওয়া চলে যাব রোজার মধ্যে, তখন আর কি 2025 রোজার মধ্যে, যে তখন পরিস্থিতি ভালো ছিল। তো আসার পর 22 লক্ষ টাকা বললাম যে তাহলে গোছানোর জন্য। তো সবাই আলোচনা করলো, তো কিছু মানুষ দ্বিমত পোষণ করলো বা কিছু মানুষ মত দিল পরিবারের। তারপরে 22 লক্ষ টাকা আর কি গোছানো মানে হয়, কিছু টাকা বাকি থাকে। তারপরে কি করব, টাকাই গোছানো হয় না, অনেক দিন বসে রইলাম, টাকা গোছানো হয় না। কিছু জমি বিক্রি করব, সেগুলোও হয় না। সব মিলিয়ে আর কি একটা দুশ্চিন্তায় পাড়ি দিয়েছিলাম যে টাকা পয়সা ম্যানেজ হয় না। বাড়ি থেকেও বাবা মা রাজি, হয়তো কাকা আছে বা বাড়ির অনেক গার্জেন আছে, তারা কিছু রাজি না, বা তারা এই রাস্তায় যেতে মানা করতেছে, কারণ খারাপ রাস্তা, হয়তো কোনো দুর্ঘটনা ঘটে গেলে টাকা পয়সা বা জানেরও ক্ষতি হবে বা পরিবারে একটা অশান্তি নেমে আসবে। সেই বিধায় তারা ভালো দিক চিন্তা করে যেতে মানা করছিল। তো মন তো আর মানে না, যাওয়ার নিয়ত করে আসছি, ইনশাল্লাহ যাব, সে টার্গেট নিয়ে আসছি। তারপর অনেক কাহিনীর পর সবাই রাজি হইল এবং যাওয়ার জন্য অনুমতি দিল যে আচ্ছা যাই। তো টাকা ম্যানেজ হয় না। তো তারপর আর কি ফ্রেন্ডের সাথে আলোচনা করলাম যে ফ্রেন্ড আমরা দুজনেই আর কি লিবিয়া থেকে আসছিলাম একসাথেই।
তো দুজনে আলোচনা করলাম যে কি করা যায়। তো তার সাথে আলোচনা করার পর সেও আর কি যাওয়ার সিদ্ধান্ত নেয়। তার এলাকার এক দালালের সাথে কথাবার্তা বলে সে জায়গায় আর কি আপনার কম টাকায় আর কি 14 লাখ টাকা। তো সেক্ষেত্রে ভাবলাম যে 22 লক্ষ টাকা থেকে 14 লাখ টাকায় যাওয়া ভালো। এক্ষেত্রে আপনার ধরা বা যাই ঘটুক না কেন, মাফিয়াই ধরুক বা পুলিশই ধরুক, সেক্ষেত্রে সব রিস্ক দালালের। তো সেক্ষেত্রে ভাবলাম যে এই রাস্তায় গেলে মনে হয় ভালো হইব। তখন আবার তার সাথে যোগাযোগ করে, মানে আগে যার সাথে যোগাযোগ করছিলাম 22 লক্ষ টাকা, সেটা ক্যান্সেল করে এই দালালের সাথে কন্ট্যাক্ট করি।